কুমিল্লায় সন্ধান মিলেছে বিয়ে পাগল এক পুলিশ কনস্টেবলের। স্ত্রীর স্বীকৃতি দাবিতে এক নারী অনশনে বসার পর বেরিয়ে আসে থলের বেড়াল। খুলনায় ভৈরব সেতু নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে অনিশ্চয়তা। চট্টগ্রামের 17 স্লুইস গেটের রক্ষণাবেক্ষণ নিয়ে সিটি কর্পোরেশন সিডিএ রেষারেষি। গরুর হাটে পরিণত হয়েছে নীলফামারীর কেন্দ্রীয় বাস টার্মিনাল। শহরের প্রধান সড়কে চলে যাত্রী ওঠানামা, দিনভর যানজটে নাকাল নগরবাসী। রাজশাহী মাগুরায় সড়কে ঝরল 4 প্রাণ। শনিবার গোপালগঞ্জে স্ত্রী সন্তান সহ নিহত ডাক্তার বাসুদেবের পরিবারে শোকের মাতম। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় শিশু সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। সকালে রাজশাহী নওগাঁ মহাসড়কের নওহাটায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 2টি মোটরসাইকেলের সাথে ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 শিশু সহ 2 জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মান্নান, শিশু জান্নাত, তার মা বিথি। এদিকে মাগুরায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হানিফ মোল্লা নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে 5 জন। গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 3 সদস্যের বাড়িতে চলছে শোকের মাতম। বিলাপে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। আকস্মিক স্বজনদের হারিয়ে বাকরুদ্ধ পরিবার। অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন বাড়ি পথে, স্ত্রী সন্তানকে নিয়ে সেলফি তুলেছিলেন ডাক্তার বাসুদেব সাহা। কিন্তু কে জানতো এটাই হবে শেষ ছবি। ভাবছি 10টার ভিতরে দাদা চলে আসবে, আর আসতে দাদা কিন্তু সব দাস হয়ে। স্বজন হারানোর মাতম গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাড়িতে। বাড়ি থেকে 17 কিলোমিটার দূরে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মুহূর্তেই শেষ পরিবারের 3 সদস্য। রাস্তার পরে ধান্নারা ছিল, ধানের সাথে মানে জোড়া একটা টোটাল একটা অ্যাক্সিডেন্ট করছে। বাড়িতে আমার ভাই ছিল, ভাবি ছিল, আর একটা ছেলে ছিল। আমার এই ছেলে পুঁথি বোন নাতি মারা গেল, এই ধান বাড়াই প্রোটেকশন সেফ দিচ্ছি দেয়। মৃত্যুর খবর পেয়ে বাসুদেব সাহার বাড়িতে যাচ্ছেন স্বজন প্রতিবেশীরা। তাদের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না কেউ। বইছে শোকের ছায়া। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমি অনেকটা বাকরুদ্ধ। আসলে এই মৃত্যুর সমবেদনা জানার ভাষা আমার নেই। এইভাবে যদি মায়ের কোল খালি হয়, সে মা বাবা সন্তানের জন্য বা পরিবার কিভাবে সহ্য করবে? আমরা গোপালগঞ্জবাসী তো সহ্য করতে পারছি না। যে বাসুদাকে আমরা হারালাম, শুধু প্রফুল্ল সাহার সন্তান হিসেবে সে হারায় নাই, সে গোপালগঞ্জের একটা সম্পদ আমরা হারাইছি। শনিবার ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানীতে বাস, প্রাইভেট ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাণ যায় 9 জনের। তাদের মধ্যে ছিলেন ডাক্তার বাসুদেব সাহা, স্ত্রী শিবানী সাহা ও ছেলে স্বপ্নীল সাহা। সিয়াম বিনতে মাহফুজ, যমুনা নিউজ। বিয়ে করাই যেন তার নেশা, করেছেনও বেশ কয়েকটি। এর মধ্যে 4 স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়েছে। কুমিল্লার বিয়ে পাগল এই যুবকের নাম সোহেল রানা, পেশায় পুলিশ কনস্টেবল। সবশেষ এক নারী স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসলে ঘটনা সামনে আসে। স্ত্রীর স্বীকৃতি দাবিতে বসেছেন অনশনে। দাবি 1 বছর আগে ভালোবেসে বিয়ে করেছেন বুড়িচংয়ের নারায়ণসার গ্রামের সোহেল রানাকে। তবে 26 এপ্রিল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। আমার ফোন রিসিভ করে না, তার পরিবার, আমার শ্বশুরকে আমি শুরু থেকে সব জানিয়েছি, আমার ননসের জামাই সবাই সবকিছু জানতো। এই ঘটনার পর বেরিয়ে এসেছে সোহেলের থলের বিড়াল। জানা গেছে আগেও বেশ কয়েকটি বিয়ে করেছেন তিনি। এর মধ্যে ছাড়াছাড়ি হয়েছে 4 জনের সাথে। বিষয়টি অজানা নয় এলাকাবাসীর কাছেও।
ইদানিং শুনি যে 8টা বিয়া করছে, 8টা বিয়ার কাফিন জমা দিছে পুলিশে। এমনি শুনছি এরকম বউ আর দুইজন আইসে দেখছি। এখন আপনারা বলতেছেন যে ও পুলিশের কনস্টেবল, আমরা জানি যে এএসআই। এখন যে হাইটা বিয়ে করতেছে, এই হাইটা বিয়ে করার দুজনেরই এক শাস্তি দেওয়ার দরকার। সোহেল রানা পেশায় একজন পুলিশ কনস্টেবল, বর্তমান কর্মস্থল বরগুনা সিআইডি কার্যালয়। টেলিফোনে তার দাবি, অনশনে বসা নারীকে ডিভোর্স দিয়েছেন তিনি। আমি তাকে ডিভোর্স দিয়েছি, এটা সে জানে, তার বাবা জানে, তার মা জানে। সে আমাকে একটা ব্ল্যাকমেলিং করে আমাকে বাধ্য করেছে বিয়ে করতে, কারণ এটা তার প্রফেশন, এটার অনেক কিছু, তার ইতিহাসও অনেক কিছু আছে। তবে একাধিক বিয়ের কথা কৌশলে এড়িয়ে যান সোহেল। সোহেলের প্রথম স্ত্রী সন্তান থাকেন কুমিল্লার বাড়িতেই। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি পরিবারের কোনো সদস্যই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আরও জানবো, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, সমাবেশে বক্তারা কি বলছেন, কেন্দ্রীয় কোন কোন নেতা উপস্থিত আছেন সেখানে জানাবেন আমাদের। হ্যাঁ, দেখুন আসলে সকাল থেকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত করা হচ্ছে। জেলা শহরের দেখা যাচ্ছে যে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসলে ছিল, সেখানে পুলিশি অনুমতি না পাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আসলে সেখান থেকে আসলে সদর উপজেলা চলে আসে এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এবং আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে বলছে যে দ্রব্যমূল্য হচ্ছে, সেক্ষেত্রে আসলে মানুষরা কিন্তু তাদের আসলে এসব ক্ষমতা পাচ্ছে না, মানুষদের কাছে বেশ বিপাকে পড়তে হয়েছে এবং সরকারি ভাবে এই ক্ষেত্রে পদক্ষেপের দাবি তারা করছে এবং তারা বলছে যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করা গেলে দেশও কিন্তু একটি দাবি যে তাকে মুক্তির দাবি তত্ত্বাবধায়ক সরকারের সব মিলিয়ে আসলে এখানে কিন্তু কেন্দ্রীয় বিএনপির আমরা কেন্দ্রীয় বিএনপির আমরা কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক সালামকে দেখেছি এবং বিএনপির আরেক নেতা কামরুজ্জামান রতন এখানে রয়েছে এবং সাধারণ সম্পাদক এবং সভাপতি আব্দুল হাই এখানে, এবং তারা সবাই কিন্তু আসলে প্রতিবাদে বিভিন্ন বিষয়ে কথা বলেছে, তারা বিভিন্ন কর্মকাণ্ডকে সমালোচনা করেছে। তাদের এই সমাবেশে আসলে সকাল থেকে আসলে ছাত্র দলের নেতা কর্মীরা এবং তাদের। সাকিব, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। জমি অধিগ্রহণের ধীর গতিতে খুলনায় ভৈরব সেতু নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সড়ক বিভাগ সময়মতো কাজ শেষ করতে আশাবাদী হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে ভিন্ন কথা। যদিও জেলা প্রশাসক জানিয়েছেন দ্রুত সময়ে শেষ হবে জমি অধিগ্রহণ। ডিসেম্বরের মধ্যে শেষ হবে কিনা এটা তো বলা অনিশ্চিত, এটা আমি আশা করা যায় 1% কাজ সম্পন্ন হয়েছে। কাজ করব জমির উপরে, সেই জমিটাই যদি না থাকে তাহলে আমরা কাজ করব কিভাবে? সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী যখন নির্ধারিত সময়েই ভৈরব নদের ওপর সেতু নির্মাণ সম্ভব বলে গণমাধ্যমকে জানাচ্ছেন, তখন ঠিকাদারি প্রতিষ্ঠানের উপাদান প্রকৌশলী তুলে ধরলেন বাস্তব চিত্র। গত 2 বছরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অগ্রগতির মধ্যে রয়েছে 310টির মধ্যে 32টি পাইল, 3টি পাইল ক্যাপ ও শীত পাইল স্থাপন। সব মিলিয়ে 302 কোটি 28 লাখ টাকার মধ্যে 12 কোটি টাকার কাজ করতে পেরেছেন তারা। অর্থাৎ সেতু নির্মাণে অগ্রগতি মাত্র 3.44%। জমি অধিগ্রহণে অনিশ্চয়তায় থমকে গেছে সবকিছু। ম্যাটেরিয়াল মোবিলাইজেশন করছি, স্টাফ মোবিলাইজেশন করা আছে, ইকুইপমেন্ট আছে, এই সব মিলাইয়ে আমাদের ডেইলি প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয় এবং আমাদের কোনো প্রোগ্রেসিভ অগ্রগতি নেই। সেতু নির্মাণের জন্য ভৈরব নদের দুই পাশে জমির প্রয়োজন 17.48 একর। এর মধ্যে দীঘলিয়ারই বড় অংশ, বাকিটুকু পড়েছে নগরীর দৌলতপুরে। জেলা প্রশাসক জানালেন দ্রুত সময়েই শেষ হবে জমি অধিগ্রহণ।
অফিসিয়ালি এই তালিকাগুলো চূড়ান্ত করে প্রাক্কলন প্রস্তুত করা, ক্ষতিপূরণ নির্ধারণ করা এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ বিতরণ করা, এই যে কাজটি আছে আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা করব। জমির পরিমাণ নির্ধারণ করবে জেলা প্রশাসন, ঘরবাড়ি, গণপূর্ত আর গাছপালা নির্ণয়ের দায়িত্ব বন বিভাগের। মেগা প্রকল্পগুলো নির্দিষ্ট সময় কাজ শেষ করতে না পারার অন্যতম কারণ সময় মতো জমি অধিগ্রহণ নিয়ে টালবাহানা। এই প্রকল্পের তার ব্যত্যয় ঘটেনি, ফলে আগামী 7 মাসের নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ যে শেষ হচ্ছে না এটা যেমন নিশ্চিত, তেমনি নিশ্চিত বাড়ছে এই প্রকল্পের ব্যয় এবং সময়ও। কনক রহমান, যমুনা নিউজ, দিঘলিয়া, খুলনা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরীতে নির্মিত 17টি স্লুইস গেট নিয়ে দেখা দিয়েছে নতুন বিপত্তি। পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এবং সিটি কর্পোরেশন। ফান্ড এবং জনবল ছাড়া দায়িত্ব নিতে নারাজ মেয়র। ভরাট হতে হতে কর্ণফুলী নদীর নাব্যতা কমে যাওয়া বন্দরনগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ। জোয়ারের সময় নদীর পানি সব খাল হয়ে ঢুকে পড়ে নগরীতে। সংকট নিরসনে 2টি প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীর মুখে 17টি স্লুইস গেট নির্মাণ করছে সিডিএ। 10টির কাজ প্রায় শেষ, মে মাসের মধ্যে চালুর লক্ষ্য তাদের। কিন্তু অপারেট করা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে যত বিপত্তি। সিডিএ চায় খালের মতো এসব গেটের রক্ষণাবেক্ষণ করুক সিটি কর্পোরেশন। আমরা বলবো যে এই বছর কারা মেনটেন্যান্স করবে এটা নিয়ে আমরা কিন্তু ওই মিটিংয়ে সিদ্ধান্ত নিব। এটা কি হয় ওয়াটার বোর্ড করবে অথবা কিছু ট্রেনিং দিয়ে কিছু লোকজন আমরা এই বছর চালিয়ে নিলাম। আগামী বছর থেকে যে লোকগুলো আমরা তালিকা দিয়েছি ওগুলো নিয়োগ হলে তারাই মেনটেন করবে। এসব স্লুইস গেট অপারেট করতে প্রয়োজন প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান সহ 30 জনের বেশি লোকবল, খরচও অনেক। ফলে দায়িত্ব নিতে নারাজ সিটি কর্পোরেশন। আমরা বলেছি আমাদের যে লোকজন নিয়োগ দিয়ে এদেরকে ট্রেন আপ করে তারপরে সুইচ গেটগুলো যাতে হস্তান্তর করা হয় এবং আমাদেরকে পর্যাপ্ত জনবল এবং ফান্ড দিয়ে হস্তান্তর করা হয়। সরকারি এই 2 সংস্থার ঠেলাঠেলিতে আসন্ন বর্ষায় এসব স্লুইস গেট চালু অনিশ্চিত। শঙ্কা বাড়ছে গতবারের চেয়ে বেশি জলাবদ্ধতার। আমরা বিভিন্ন সময় সিডিএর সাথে বসছি, এটা বহুত কাজ শেষ হয়েছে, কিন্তু এটা বর্ষা আসার আগেই এটা গেটগুলো ফিক্স করবে, যে রেগুলেটরের গেটগুলো, এই গেটগুলো যদি হয়ে যায় তাহলে আর জোয়ারের পানি ঢুকবে না। 17টি স্লুইস গেটের মধ্যে 12টি নির্মিত হচ্ছে কালুঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়ক এবং বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায়। বাকি 5টি নির্মিত হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাইবান্ধার শাহঘাটায় স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা হয়নি, আটকও নেই কেউ। পুলিশ বলছে এই ঘটনায় থানায় অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ নিজ বাড়িতেই আছে। শনিবার বিকেলে কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, স্কুল গেটে লাইট জ্বালানোর জন্য আগে থেকে বারান্দার টিনের চালের নিচ দিয়ে বিদ্যুতের সংযোগ করা ছিল। ওই তারের একটি অংশে লিকেজ থাকায় টিনের চাল বিদ্যুতায়িত হয়। টিনের চালে 2 শিক্ষার্থী খেলতে উঠলে নীরব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মারা যায়। তাকে ধরতে গেলে জিসান নামে আরেক শিক্ষার্থী ছিটকে পড়ে। স্কুলে তারটা যখন ভাবে আছে রিক আছে ওরা আগে 1 মাস আগে ঠিক করে কই ঠিক করছে না। এখন আমার সন্তান মরে গেছে, আমার কলজা খালি আছে। মাস্টারের কি সমস্যা হচ্ছে, মাস্টারের কি হলো? সহকারী শিক্ষক মোহাম্মদ রিপন মাস্টার, তাকে বলা হয়েছে হচ্ছে আপনার টিনে শর্ট করা হয়, সেই কথা কোনো গুরুত্ব দেয় না। সে নাকি বলছে যে 2-8টা মারা যায়। এখানে যে মারা গেছে দুদিনে নেই, এখন হেডমাস্টার কোনো মাস্টারই আমরা আসে না, কোনো স্কুলের কোনো পর্যবেক্ষক কি আসেনি এখন। নীলফামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল এখন গরুর হাট। সুবিশাল টার্মিনাল থাকলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে শহরের প্রধান সড়কে। দীর্ঘ সময় ধরে যাত্রী ওঠানামা করায় সকাল সন্ধ্যায় শহরে বেড়েছে যানজট। ভোগান্তি নিরসনে উদ্যোগ নেয়ার কথা বললেন জেলা প্রশাসক। আসছে ট্রাক ট্রাক গরু। প্রথম দেখায় মনে হবে স্থায়ী গরুর হাটের জন্য নির্ধারিত জায়গা এটি। বাস্তবে নীলফামারী পৌর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল।
শহরের যানজটের চিত্র এটি। মাধার মোড় থেকে গাছবাড়ি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে বাসের টিকিট কাউন্টার, আর প্রধান সড়ক অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসের দখলে। সব মিলিয়ে যানজটের ভোগান্তি নিত্যদিনের। অথচ 2004 সালে কালীতলা এলাকায় উদ্বোধন করা হয় বাস স্ট্যান্ডের। সেখানে টার্মিনাল ভবন, পার্কিং সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। পায়ে হেঁটে গেলে 10 মিনিট রাস্তা মিনিমাম, এই বাসটাকে বাস কাউন্টার হওয়ার কারণে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। দীর্ঘ সময় ধরে যাত্রী ওঠানামা করে, এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়ে যায়, আর এই যানজটের কারণে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে। নীলফামারী টার্মিনাল এখন পর্যন্ত চালু হয়নি, আমরা দেখিনি। নীলফামারী টার্মিনাল থেকে বিভিন্ন জেলায় বাস যাতায়াত করে। টার্মিনালটি বর্তমানে অবহেলা অযত্নে পড়ে রয়েছে। বাস মালিক সমিতির অভিযোগ, গরুর হাট সরিয়ে বাস টার্মিনাল চালুর জন্য বারবার বলা হয়েছে, অথচ বিষয়টিকে আমলেই নেননি পৌর মেয়র। এই বিষয়ে পৌর মেয়রকে অনুরোধ করেছি আমরা। পৌরসভার মেয়রকে তোমাদের গাড়ি এখান থেকে স্টার্টিং পয়েন্ট নয়, তোমার যখনই এই কাউন্টারগুলো এখান থেকে চলাচল শুরু হবে, গাড়িগুলো দূরপাল্লার গাড়িগুলো, তখন হবে আস্তে আস্তে জনগণের টার্মিনালমুখী হওয়ার একটা চেষ্টা, যেটা সেটা কিন্তু বহাল থাকবে। এখন এই ক্ষেত্রে তারা যদি শহরের উপরে এই টার্মিনাল বুকিং অফিসগুলো না করে যদি তাদেরকে টার্মিনালে নিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় অনেক শহরের যানজটলতা অনেক কমে যাবে। জেলা প্রশাসক জানিয়েছেন, বাস টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হবে খুব দ্রুতই। আমরা আশা করছি দ্রুতই রাস্তাও প্রশস্ত হবে এবং আমরা আমাদের যে কেন্দ্রীয় টার্মিনালটা ব্যবহার করার মতো পরিবেশ তৈরি হবে। ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ পূর্ণিমা। সকালে চট্টগ্রামে বৌদ্ধ সমিতির যুব এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি নগরীর প্রতিটি বিহারে ভোর থেকে নানা আয়োজন। ভিড় জমিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। নন্দনকানন বৌদ্ধ বিহারে পঞ্চশীল, অষ্টশীল দানের মধ্য দিয়ে বিশ্বের সব মানুষের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও প্রদীপ প্রজ্বলন সহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। এই দিন হচ্ছে বুদ্ধের জন্মদিন, বুদ্ধত্ব লাভ করেছিল আর বুদ্ধের মৃত্যুদিন, যার কারণে এটা আমাদের কাছে এত স্পেশাল আর এত বড় করে আমরা সেলিব্রেট করি। আমরা চাই যেন শান্তিটা নেমে আসুক দেশের মধ্যে, যেন কোনো ধরনের আর যে ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত রোগ যেগুলো দিন দিন বেড়ে যাচ্ছে সেগুলো যেন আর না আসুক। আজকে আমরা প্রার্থনা করতেছি জগতের সকল প্রাণী সুখ হোক, বিশ্বে যেন শান্তি বিরাজ করে, এই করোনা থেকে মুক্তি পাই, এই আর কি। রাজশাহীতে চলছে আমের মৌসুম, বাজারে উঠেছে গুটি জাতের আম। আরও জানবো, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। রানা, বেচা কেনা কেমন জমেছে এবং অন্য জাতের আম কবে উঠবে জানাবেন আমাদের। শাওন, বেচা কেনা দিন যত যাচ্ছে ততই ভালো হচ্ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আমি রয়েছি বানেশ্বর বাজারে। এখানে বিভিন্ন ধরনের গুটি জাতের যে আম বৈশাখের শেষ দিকে উঠেছে সেটি বিক্রি হচ্ছে। এটাকে অনেকেই বৈশাখী আমও বলে। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে গুটির জাতের যে আমগুলো ছোট বড় এবং মাঝারি সাইজের আমগুলো বাজারে নিয়ে এসছে এবং সেগুলো বিক্রি হচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখন পর্যন্ত 1000 থেকে 2000 টাকা মন প্রতি বিক্রি হচ্ছে, অর্থাৎ যে আমগুলো 1000 টাকা সেগুলো 25 টাকা কেজি পড়ছে এবং যেগুলো 2000 টাকা সেগুলো 50 টাকা পর্যন্ত কেজি পড়ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই গুটি জাতের আম সংগ্রহ শুরু হয়েছে 30 তারিখ থেকে। এরপরে 20 মে অর্থাৎ আরও এক সপ্তাহ পরে গোপালভোগ আম আসবে, এরপরে আসবে লক্ষণা কিংবা লক্ষণভোগ, রানী পছন্দ সেটি আসবে 28 মে, 25 মে এবং এরপরে হিমসাগর আসবে 28 মে, ল্যাংড়া আম আসবে 6 জুন। এরপর থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন জাতের আম বাজারে আসবে। এবার ব্যবসায়ীরা যেটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর রাজশাহীতে কিছুটা ফলন কম হয়েছে এবং যার কারণে এবছর ক্রেতা চাহিদা অনেক বেশি। গত 2 বছর করোনা অতিমারির কারণে আমের যে ক্রেতা চাহিদা সেটি কিছুটা কম ছিল। সব কারণ মিলিয়ে তারা বলছেন যে এবার আমের দাম কিছুটা বাড়বে। এবং আমরা বাজারে ঘুরে যেটি দেখছি যে এই বানেশ্বর বাজারে অল্প কিছু আম এসেছে, কিন্তু ক্রেতারা সেই আমগুলো দেখছেন এবং তারা যেটি বলছেন যে আমের তুলনায় এখানে ক্রেতাদের চাহিদা বেশি, যার কারণে এবার কৃষকরাও অনেক খুশি। তারা বলছেন ফলন কিছুটা কম হলেও আমের দামে তারা পুষিয়ে যাবেন। প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই আম সংকটকে কাজে লাগিয়ে আমের
দাম যাতে খুব বেশি চড়া না হয় সেটি তারা চেষ্টা করছেন নিয়ন্ত্রণে রাখার। এবং এই যে গুটি জাতের আম, সেই আমটি রাসায়নিক কোনো উপাদান দিয়ে পাকিয়ে সেটি দেশের বিভিন্ন স্থানে যাতে সরবরাহ না করা হয় সে কারণে কিন্তু প্রশাসনেরও এখানে নজরদারি রয়েছে। এবং তারা বলছেন যে সব মিলিয়ে আমের যে বাণিজ্য সেটি যাতে ভালো হয় সেটি নিয়ে তারা সব পক্ষের সাথে কথা বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।